হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলওয়াইজার। জয় মাতা দি। আবার একবার মাতা বৈষ্ণো দেবীর দিব্য দর্শন প্রাপ্ত করার জন্য এসে গেছি শ্রী শ্রী মাতা বৈষ্ণো দেবীর ভবনে। এর আগেও আমার বৈষ্ণো দেবীর ব্লগ আছে, তোমরা চাইলে আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলি দেখতে পারো। এবারে ইচ্ছা আছে বৈষ্ণো দেবী দর্শনের পর শিবপুরি যাওয়ার। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। মাতা বৈষ্ণো দেবীর ভবন ও শিবপুরি যাত্রার সম্পূর্ণ ইনফরমেশন আমার এই ব্লগে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটা লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বৈষ্ণো দেবীর মন্দির জম্মুতে অবস্থিত। জম্মু আসার জন্য অধিকাংশ শহর থেকেই ডাইরেক্ট ট্রেনে করে আসা যায়, আর ফ্লাইটে করে গেলে শুধু জম্মু এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে। ওখান থেকে 45 থেকে 50 কিলোমিটারের রাস্তা বাই রোড আসতে হবে কাটরা পর্যন্ত। দিল্লি থেকে অনেক বাস চলে কাটরা পর্যন্ত, আবার অনেকে হেলিকপ্টারে করেও মাতার ভবনে যায়, কিন্তু তার জন্য কমপক্ষে 2 মাস আগে অনলাইন বুক করতে হবে। হেলিকপ্টারে করে গেলেও সাঁচি ছাদ থেকে ভবনের জন্য 3 কিলোমিটার হাঁটতে হবে। আমরা দিল্লি থেকে রওনা হয়েছিলাম ট্রেনে করে। দিল্লি থেকেও অনেক ট্রেন চলে, যেহেতু আমরা চড়াই রাস্তাটি রাত্রিতে চলবো বলে ঠিক করেছিলাম, তাই আমরা খুব সকালেই অর্থাৎ 5টা 40-এ ট্রেনে গিয়েছিলাম, আর সন্ধ্যে 5:30টায় কাটরা রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমরা আগের বার যখন এসেছিলাম তখন স্টেশনের মধ্যেই RFID কার্ড পাওয়া যেত, কিন্তু এখন স্টেশনের বাইরে এসে পাওয়া যাচ্ছে। RFID কার্ড হলো এক কথায় বৈষ্ণব দেবী ভবনে যাওয়ার পারমিশন। অরিজিনাল আধার কার্ড দেখালেই শ্রাইন বোর্ডের তরফ থেকে RFID কার্ডটা পাওয়া যায়। কত ভক্তগণ দেখো লাইন দিয়েছে RFID কার্ডের জন্য। এই কার্ডটি এখানেও দেয়া হয় আর কাটরা বাস স্ট্যান্ডেও দেয়া হয়। তোমরা যদি পুরনো রাস্তা দিয়ে যাও তাহলে স্টেশনে অথবা কাটরা বাস স্ট্যান্ডে RFID কার্ডটি নিয়ে নিও। স্টেশনে এত ভিড় দেখে মনে হচ্ছে কমপক্ষে 3 ঘন্টার আগে আমরা RFID কার্ড পাবো না। আমরা পুরনো রাস্তা দিয়ে নয়, নতুন রাস্তা অর্থাৎ তারাকোট মার্গ দিয়ে চড়াই করব, তাই আমরা এখানে আর ওয়েট করলাম না, কারণ আমরা জানি তারাকোট মার্গেও RFID কার্ড পাওয়া যায় আর ওখানে কোনো ভিড় থাকে না। তাই আমরা একটা অটো বুক করে স্টেশন থেকে তারাকোট মার্গে রওনা দিলাম। অটোর ভাড়া 300 টাকা নিল। জম্মু অ্যান্ড কাশ্মীরে এখানেরই সিম চলে। যদি মোবাইলের জন্য পোস্টপেড হয় তাহলে চলবে, আর যদি তুমি মোবাইলে প্রিপেড নাও তাহলে বাইরের সিম চলবে না, এখানেরই সিম নিতে হবে। সব কোম্পানিরই সিম পাওয়া যায়। 300 থেকে 350 টাকার সিম হলেই কাজ চলে যাবে। তারাকোট মার্গে RFID কার্ডের জন্য দেখতেই পাচ্ছ একদম ভিড় নেই। মাত্র 2 মিনিটের মধ্যেই আমরা RFID কার্ড পেয়ে গেলাম। রাস্তায় চলবার জন্য লাঠি পাওয়া যাচ্ছে, প্রয়োজন হলে 20 টাকার বিনিময়ে নেওয়া যাবে, আর ফেরার পথে যদি লাঠিটি এদেরকে ফেরত দাও তাহলে এরা 10 টাকা রিটার্ন করে দেয় লাঠির বিনিময়ে। দেখো ফ্রেন্ডস, নতুন রাস্তাতে এতটুকু ভিড় নেই, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই তরতাজা একটা পরিবেশ পাওয়া যায় এখানে। আর রাস্তাতে লাইট ও মাঝে মাঝে শেডও লাগানো আছে, এবং এই রাস্তাটি খুব বেশি স্টিপ স্লোপও নয়, কিন্তু পুরনো রাস্তাটি খুব বেশি স্টিপ স্লোপ আর ভিড়ও অনেক বেশি, এবং রাস্তায় যেতে যেতে পালকি, পনি, ঘোড়া, খচ্চরের সম্মুখীন হতে হবে, এবং এদের পটিও পুরো রাস্তা জুড়ে পড়ে থাকে, যেটা খুবই বিরক্তিকর লাগে। তবে এই রাস্তাতে প্রচুর দোকানপাট আছে, কিন্তু নতুন রাস্তাতে দোকানপাট নেই বললেই চলে। তবে নতুন রাস্তাতে হালদিরাম, বিকানেরওয়ালার মতো রেপুটেটেড ব্র্যান্ডের ফুড চেইনসও আছে এখানে। ইচ্ছে করলে খাবার কিনেও খেতে পারো। প্রায় 3 কিলোমিটার পথ হাঁটার পর শ্রাইন বোর্ডের তরফ থেকে ভক্তদেরকে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। বেশিরভাগ ভাত,
ডাল, চাটনি দেয়া হয়। আবার কখনো কখনো মেনু চেঞ্জও হয়ে থাকে। আমরা এপ্রিল মাসে এসেছিলাম, তবুও গরম কিন্তু বেশ ছিল। কিন্তু তারপরই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে লাগলো এবং বৃষ্টিও শুরু হয়ে গেল। এই বৃষ্টিতে আমাদের কোনো প্রবলেম হয়নি, বরং পথ চলতে বেশ সুবিধেই হলো, কারণ বৃষ্টি অল্প অল্প হচ্ছিল আর মাঝে মাঝে শেডও ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। এখন বৃষ্টিও থেমে গেছে। আর এই দেখো, এটা আর্ধকুমারী যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর এদিকে 500 মিটার যেতে হবে আর্ধকুমারী যাওয়ার জন্য। এখান থেকেই ভবনে যাওয়ার জন্য দুটি রাস্তা আছে, একটি হাতিমাথা মার্গ ও আরেকটি হিমকোটি মার্গ। আমরা হিমকোটি মার্গ দিয়ে বাকি রাস্তাটি গিয়েছিলাম। এই রাস্তাটি হাতিমাথা মার্গের তুলনায় কম চড়াই রাস্তা। এটি সাকেত ভোজনালয়। এটির পর আর কোনো ভোজনালয় নেই। যারা ভাত, রুটি, সবজি ইত্যাদি খাবে তারা এই ভোজনালয়ে খেতে পারে। এরপর যে স্টলগুলি আছে সেখানে শুধু স্ন্যাক্স পাওয়া যাবে। হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু মায়ের ভবন থেকে আলো দেখতেই বুঝে গেলাম আমরা ভবনের খুব কাছেই এসে গেছি। ভবনের এক ঝলক দেখা মাত্রই যেন শরীরে পুনরায় এনার্জি এসে গেল। মন বলছে কখন মায়ের সেই দিব্য দর্শন প্রাপ্ত করব। ভবনের আগে দেখো, জুতো, ব্যাগ, ক্যামেরা, ফোন ইত্যাদি রাখার জন্য স্মার্ট লকার আছে। এখানে 50 টাকার বিনিময়ে একটি লকার পাওয়া যায়। এখানে কিন্তু লকারের জন্য অনলাইন পে করতে হবে, এরা ক্যাশ নেয় না। এছাড়াও আরও আগে গিয়েও স্মার্ট লকার পাওয়া যাবে। আর যদি বিনা পয়সায় লকার নিতে চাও তাহলে একটু আগে গিয়ে 3 নম্বর গেটে এই ফ্রি লকারের বন্দোবস্ত আছে। তবে এখানে রাখতে হলে সিঁড়িতে অনেকটা চড়াই করতে হবে। এবার আমরা ভবনের দিকে রওনা দিলাম। এখানে ফোন অথবা ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। আজ ভবনে স্বাভাবিক ভিড় আছে। দেখা যাক কতক্ষণে মাতা বৈষ্ণোদেবীর দর্শন লাভ করতে পারি। প্রায় আধ ঘন্টার মধ্যে মায়ের দর্শন হয়ে গেল। ত্রিকুটা পর্বতে মাতা রানীর ভবন। অহংকারী তান্ত্রিক ভৈরবনাথ যখন মা বৈষ্ণবদেবীকে ধরার চেষ্টা করে তখন মা প্রবল রেগে ত্রিকুটা পর্বতের দিকে যেতে থাকেন এবং অনবরত ভৈরবনাথ মায়ের পিছু করতে থাকে। হনুমানদের পিপাসা মেটাবার জন্য যাত্রাপথে মাটির বুক চিরে বানগঙ্গা নদীর সৃষ্টি করেন মাতা রানী। একটু আগে গিয়ে মা বিশ্রাম নেন এবং সেখানে তার পায়ের ছাপ পড়ে চরণ পাদুকা তৈরি হয়। তারপর তিনি 9 মাস এক সংকীর্ণ গুহায় তপস্যা করেন, ঠিক যেমন একটি শিশু মাতৃগর্ভে থাকে। কিন্তু সেখানেও ভৈরবনাথ এসে যায়। ভৈরব সেই গুহায় প্রবেশ করতেই মাতা রানী গুহার দেয়াল ভেঙে বেরিয়ে আসেন এবং রুদ্র রূপ ধারণ করেন। পাহাড়ের চূড়ায় পৌঁছে মা মহাকালীর রূপ ধারণ করেন এবং খড়গের এক আঘাতে ভৈরবনাথের মাথা ধড় থেকে আলাদা করে দেন, আর কাটা মাথাটি পাহাড়ের উপত্যকায় অনেক দূরে গিয়ে পড়ে। তখন ভৈরব তার ভুল বুঝতে পারে এবং মাতার কাছে ক্ষমা ভিক্ষা চান। দয়াময়ী মা তাকে ক্ষমা করেন আর এও বরদান দেন যে আমার দর্শন ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ না ভক্তরা তোমার মন্দিরে গিয়ে প্রণাম করবে। ভৈরব বধের পর মাতা সেই পবিত্র ত্রিকুটা পর্বতের গুহায় 3টি পিণ্ডি রূপে বিরাজমান আছেন, মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী, যা কোটি কোটি ভক্তের আস্থার কেন্দ্র। এদিক দিয়ে ভৈরব ঘাটি যেতে হবে, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। রোপওয়েতেও যেতে পারা যায়, কিন্তু তার জন্য অনলাইন অ্যাডভান্স টিকিট বুক করলে ভালো হয়, না হলে অনেক ওয়েট করতে হয়। টিকিটের মূল্য যাওয়া আসা 100 টাকা মাত্র। এটি সকাল 8টা থেকে সন্ধে 5টা পর্যন্ত ওপেন থাকে। ভৈরব ঘাটি দর্শন করে আমরা পুরনো রাস্তা দিয়ে নেমেছিলাম। অর্ধকুমারীর গর্ভগৃহ একবারই দর্শন করা উচিত, তাই যারা বৈষ্ণোদেবী প্রথমবার যাচ্ছ
তারা দর্শন করার জন্য মেন্টালি প্রিপেয়ার থেকো। এখানে ওয়েটিং পিরিয়ড অনেক থাকে, কখনো 4 ঘন্টা, 10 ঘন্টা, আবার 72 ঘন্টাও হতে পারে। এটা ডিপেন্ড করে ভিড়ের ওপর। আমরা যেহেতু এর আগেও আর্থকুমারী দর্শন করেছিলাম, তাই আমরা এবারে আর ওখানে গেলাম না। এই রাস্তায় দোকানগুলি কিন্তু সারা দিন রাত্রি ওপেন থাকে। এখান থেকে ভক্তরা বাড়ির জন্য প্রসাদ ইত্যাদি কিনতে পারবে। এটি চরণ পাদুকা। এখন আর্লি মর্নিং বলে মন্দির এখনো বন্ধ আছে, একটু পরেই মন্দিরের দরজা খুলে যাবে। তারপর RFID কার্ড সাবমিট করে হোটেলের দিকে আমরা রওনা দিলাম। আর একবার মাতা রানীর জয়ধ্বনি দিয়ে আমার এই যাত্রাটি শেষ করলাম। জয় মাতা দি। মাতা রানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই কমেন্টে জয় মাতা দি লিখতে ভুলবেন না কিন্তু। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করো। আগামীকাল সকালে আমরা শিবখড়ি যাব। সেই ভিডিওটা দেখতে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো।